তুমি যদি এটা শুনে থাকো, আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিবা। তুমি আমার সাথে আবারও সংসারটা তুমি টিকে রাখবা। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো, এখনো অপেক্ষায় আছি। তুমি যেখানে যে অবস্থাতে আছো, আল্লাহ পাক তোমার মঙ্গল করুক। আমার নাম মোহাম্মদ মাকসুদুল হক। আমার পড়ালেখা হলো, আমি ইসলামিক স্টাডিজে মাস্টার শেষ করেছি, পাশাপাশি ইসলামিক লতে উচ্চতর আইন গবেষণা বিভাগ নিয়ে পড়াশোনা করেছি। তো 2022 সালে পড়ালেখা শেষ হওয়ার পর আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর হঠাৎ করে আমার বাবা একদিন একটা মেয়ের জন্য আমার বিবাহের জন্য ঠিক করে রেখেছে, কিন্তু এটা আমি জানতাম না। তো আমাকে না বলে আমার বাবা আমাকে নিয়ে যায় মেয়েদের বাড়িতে। নিয়ে যাওয়ার পর মেয়েকে আমি দেখি, মেয়ে মাশাআল্লাহ খুব সুন্দর, এবং তারা আমাকে বিয়ে করে দিয়ে এক পর্যায়ে সাথে সাথেই। এটা করার পর বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর প্রথমে তাকে আমরা কোনো কাজ দেই না, রান্নার জন্য, নতুন বউ যেহেতু আসছে, রান্নার জন্য পানি আনতে কোনো কিছু কাজ দেই না। কিন্তু যখন 2 সপ্তাহ পর সে হঠাৎ করে রান্না করতে যায়, তখন দেখি সে মানে আগুনের কাছে যেতে পারে না। এক পর্যায়ে মেয়েটা আমাকে বলছে, আমার তো এমন এমন রোগ। আমি বললাম, তুমি সেটা আমাকে আগে বলবা না? কি রোগ ছিল? তার রোগ হচ্ছে মির্গি রোগ। সে পানির কাছে যেতে পারতো না, সে আগুনের কাছে যেতে পারতো না, এবং তার একটা, আমি আরো জানতে পারলাম, সে আমাকে বলল তাকে একটা জিনে আক্রমণ করে, জিন তাকে আক্রমণ করে, যার কারণে তার অনেকগুলো সমস্যা ছিল। তো এক পর্যায়ে তার সাথে আমার, যাই হোক, এরপর আমি বিষয়টা মেনে নিছি। তার সাথে আমি সংসার করতেছি 2 বছর হয়ে গেছে। আমি বাচ্চা নেওয়ার চেষ্টা করছি, বাচ্চা কখনো কনসেপ্ট হয় না। তো এক পর্যায়ে জানতে পারলাম তার বাচ্চা হবেও না। আমি বিভিন্ন ডাক্তার দেখাইছি বা কবিরাজের কাছে গিয়েছি, তার বাচ্চা হবে না। তো আমি চিন্তা করলাম, তাহলে কি করা, জীবন তো আর এইভাবে চলবে না। পরিবার থেকে তখন মন্তব্য এটাই ছিল যে তুমি যদি বিয়ে শাদী আরেকটা করতে পারো, তাহলে তুমি বিয়ে শাদী করো। তো আমি অনেক মানে কিছু বলতাম যে তোমার তো বাচ্চা হবে না, আমি আরেকটা বিয়ে শাদী করি। ও আমাকে বলতো, আরেকটা বিয়ে শাদী করলে আমি থাকবো না, আমাকে তুমি দিয়ে দাও, মানে তাকে আমি তালাক দিয়ে দেবো, তাকে আমি ডিভোর্স দিয়ে দিব, এই কথা বলতো সে। এই কথা আমাকে সে বলতো। তো এক পর্যায়ে তাদের বাড়ির যে লোক, তার বাবা, ভাই এবং আমাদের এলাকার কিছু মানুষকে নিয়ে আমরা একটা সালিশ বা বৈঠক বসলাম। মানে বৈঠক হবে, সেখানে একটা সিদ্ধান্ত হবে সে কি থাকবে কিনা। এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আরেকটা বিয়ে করবেন, আরেকটা বিয়ে করবেন, সেই অবস্থায় উনি থাকবে কিনা? জি, থাকবে কিনা, স্ত্রী হিসাবে। জি জি, থাকবে কিনা। তো যখন সিদ্ধান্ত মানে হলো, সিদ্ধান্ত এটাই হলো, মেয়ে থাকবে না। 5 লক্ষ টাকা কাবিন ছিল। তো বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয় আমরা তাকে 3 লক্ষ টাকা দিয়ে দিব, বাকি 2 লক্ষ টাকা আমাকে সে মওকুফ করে দিবে, আমাকে সে মাফ করে দিবে। এখানে 3 লক্ষ টাকা আমি দিব, সেটার সময় হলো 3 মাস সময়। তো 3 মাস পর আমি তাকে দিয়ে দিব। ততদিনে প্রথম স্ত্রী আপনার বাসাতে আছে? জি জি। 3 মাস পরে যাবে? 3 মাস থাকবে। জি জি। আমার চাঁদপুর সদরে একটা মেয়ের সাথে আমার পরিচয় ছিল, ফোনে কথা হইতো ফ্রেন্ড হিসাবে। চাঁদপুরের মেয়েটাকে আমি বললাম যে আপনার কাছে যদি কোনো মেয়ে থাকে, আমি আরেকটা বিবাহ করব, আমার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে, আমি একটা বিয়ে করতে চাই। তখন সে আমাকে বলল, হ্যাঁ আমার কাছে একটা মেয়ে আছে, আমার একটা বান্ধবী। এই মেয়েটাও ইসলামিক লাইনের, সেও আলেমা, মাস্টার শেষ করেছে। পরে আমাদের একটা দেখার ব্যবস্থা হয়েছে চাঁদপুর সদরে আমার ফ্রেন্ডের বাসায়। সে আমাকে দেখেছে, আমি তাকে দেখেছি, আমি তাকে পছন্দ করি এবং সেও আমাকে পছন্দ করে। পছন্দ করার সময় সে আমাকে তখন বলে এই মেয়েটার আরেকটা বিয়ে হয়েছিল, সেখানে তার 10 বছরের একটা কন্যা সন্তান রয়েছে। এই মেয়েটা আমার বয়সে 2 থেকে 3 বছরের বড় হবে। তো পরে সে তার জীবনের সব কথাগুলো আমাকে বলছে যে আমার আগের স্বামী আমাকে তালাক দিয়েছে, ডিভোর্স দিয়েছে, আমার জীবনে অনেক কষ্ট, বাকি জীবনটা আমি আপনার সাথে শেষ করতে চাই। তখন মেয়েকে দেখে আমি চাঁদপুর দেখে চলে আসছি ময়মনসিংহে, এবং সে আমাকে দেখার পর সে তার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর তার মামা মামির সাথে বলেছে, এমন এমন একটা ছেলেকে আমার পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু কোনো অভিভাবক তারা আমার সাথে বিয়ে দিতে রাজি না, যেহেতু এত দূর, যদি কোনো দূরত্বের কারণে। তো এরপর আমাদের ফ্যামিলি থেকে রাজি ছিল? হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে রাজি ছিল। ততক্ষণে আপনার প্রথম স্ত্রী কোথায়? তাদের বাসায় চলে গেছে, সেখানেতে সে বসবাস করে, আমাদের এখানে আর আসে না। আমি মানে তাকে ডিভোর্স দিয়ে দিব, আর 2 মাস সময় বাকি আছে। এর মধ্যে আপনি দ্বিতীয় বিয়ের প্রিপারেশন নিচ্ছেন? হ্যাঁ। এরপর সে তখন ঢাকা আসছে তার ফুফার বাসাতে। ওই মেয়েটা যার সাথে নতুন দেখলেন বিয়ে করার জন্য? যাকে দেখতাম নতুন দেখেছি বিয়ে করার জন্য, সে তখন তার ফুফার বাসাতে আসছে ঢাকা আরামবাগে। আমার একটা মানে চিন্তা ধারণা ছিল প্রথম স্ত্রীর সাথে ডিভোর্সের পর আমি তাকে বিয়ে করব, যেহেতু আর 2 মাস সময় আছে, এটা আমার মানে চিন্তা ধারণা ছিল। কিন্তু হঠাৎ করে 1 মাস যাওয়ার পর হঠাৎ করে আমাকে একদিন সে বলতেছে, মেয়েটা, যে তুমি যদি আমাকে আজকে দিনের ভিতরে বিয়ে করতে না পারো, তাহলে আমি অন্য কোথাও আমার বিয়ে হয়ে যাবে। এর ভিতরে আমি তার একটু মায়ায় পড়ে যাই। ও আমাকে বলতো যে আমার কেউ নাই, আমার আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। তখন যখন আমাকে এই কথাগুলো বলতো,
আমি অত্যন্ত তার মায়ে পড়ে যাই, এতটুকু মায়ে পড়ে যায় যে আমি যদি তাকে হারায় ফেলি তা হয়তো বা আমার জীবনে আর বিয়ে শাদী করবো না। এই জন্য আমি এই মেয়েটার মায়ায় পড়ি আমি ময়মনসিংহ থেকে এক রাত্রে আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে চলে আসার পর ঢাকা কমলাপুর এক কাজী অফিসে যাই, কাজী মেয়েকে নিয়ে কাজী অফিসে যাওয়ার পর সেখানে আমরা দুইজন বিয়ে করে ফেলি। বিয়েটা করার পর তখন আমি তাকে নিয়ে নরসিংদী যাই, নরসিংদী একটা ভাড়া বাসায় উঠি, সেখানে তার সাথে জীবনযাপন শুরু করতেছি। আপনি কিন্তু প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন নাই? না না, এখনো আমার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয় নাই, দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করে ফেলছি কিন্তু কেউ জানে না। তখন তাকে নিয়ে যখন আমি নরসিংদীতে থাকতে শুরু করলাম তখন হঠাৎ করে আমার যে বিয়ের যে সাক্ষী ছিল দুইজন আমার ফ্রেন্ড ছিল, তখন তারা আমার প্রথম স্ত্রীর সাথে জানিয়ে দেই যে সে তো একটা দ্বিতীয় বিবাহ করে। তখন প্রথম স্ত্রী আমাদের বাড়িতে চলে যায়, আমার পিতাকে বলতেছে আমার সাথে তো তার এখনো তালাক হয়নি, সে আমাকে তালাক না দিয়া কেন সে এখনো দ্বিতীয় বিবাহটা করে ফেললো, আমি এখন তার সংসার করব, আমি তার সংসার থেকে যাব না, আমি তার নামে মামলা দিব। আমার পিতা আমাকে কল দিয়েছে, বাবা তুমি যেখানেই থাকো না কেন তুমি আমার কাছে এসে দেখা করো। তখন আমি বাড়িতে যাই এবং তার সাথে আমি দেখা করি। পিতার সাথে দেখার পর পরের দিন প্রথম স্ত্রীর লোক এবং আমাদের লোক যারা প্রথম পর্যায়ে সালিশ করেছিল আবার মিটিং বসলো। তখন সে বলে আমিও তার কাছে থাকবো, আমিও তার সাথে সংসার করবো, দ্বিতীয় স্ত্রীকে মেনে নিয়ে। দ্বিতীয় স্ত্রী মেনে নিয়ে। তারপর কিন্তু ওই দিক দিয়ে আমার দ্বিতীয় স্ত্রী সে জানে আমার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু মূলত প্রথম স্ত্রীর সাথে এখনো আমার ডিভোর্স হয় নাই। মারাত্মক একটা পেচ লাগে গেছে। তখন গ্রামে সালিশ শেষ হওয়ার পর ফাইসালা হওয়ার পর আমি আবার নরসিংদী চলে আসি দ্বিতীয় স্ত্রীর কাছে, তারপর এবং সেখানে তার সাথে সংসার করতে থাকি। আমি এখনো তাকে বলি নাই যে আমার প্রথম স্ত্রীর তালাক হয় নাই, আমি তো তাকে বলেছি তালাক হয়েছে, যার কারণে আমি তাকে এখনো নিতে পারতেছি না, বাসায় নিতে পারতেছি, গ্রামের বাড়িতে নিতে পারতেছি। সে আমাকে বলে গ্রামের বাড়িতে যাবো, কিন্তু আমি তাকে নিই না। এরপর তখন সে তার বাড়িতে ঈদ করে, আমি আমার বাড়িতে ঈদ করি। ঈদ করার পর আবার ঢাকাতে আবার আমরা বসবাস শুরু করতে লাগলাম। আমরা আরেকটা বাসা নিলাম, আলহামদুলিল্লাহ একটা বাচ্চা কনসেপ্ট হয়েছে। এর ভিতরে আবার প্রথম স্ত্রীও যার সন্তান হইতো না, সে প্রথম স্ত্রীও বাচ্চা কনফার্ম করেছে। সে তখন আমাদের বাড়িতেই থাকে। প্রথম স্ত্রীর কাছে মাঝে মাঝে আমি গ্রামে আসতাম। এরপরে যখন কোরবানির ঈদ আসলো তখন আমি একটু বাড়িতে যাব, আমার একটু দরকারে। দ্বিতীয় স্ত্রী তাকে এখনো আমি জানাইতেছি না আমার যে প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয় নাই। তো তখন আবার তাকে আমি চাঁদপুরে পাঠাই, তার বাবার বাসায়, সেখানে থাকে। হঠাৎ করে আমার ফোন থেকে আমার মামা জানের একটা নাম্বার নেই, আমার মামার নাম্বারটা নিয়ে সে কল দেয়। দ্বিতীয় স্ত্রী কল দেয়া বলতেছে যে মামা সে তো আমার স্বামী, তো সে তো আমাকে বিয়ে শাদী করার পর কখনো আমাকে বাড়িতে নেয় না কেন? তখন আমার মামা বিষয়টা জানতো না যে আমি দ্বিতীয় আরেকটা বিয়ে করেছি। আমার পরিবার জানতো কিন্তু আমার মামা জানতো না। তখন আমার মামা বলছে কি তোমাকে আরেকটা বিয়ে করেছে, তার তো একটা স্ত্রী আছে, তো সে তোমাকে কিভাবে বিয়ে করলো? তো এরপর তার পুরা মাথা নষ্ট, কি বলে দ্বিতীয় স্ত্রী। তখন সে আমার সাথে কল দিল, অত্যন্ত কান্নাকাটি করলো, তুমি এটা কি বল? আমি বললাম হ্যাঁ আমার এরকম ঘটনা, প্রথম স্ত্রীর সাথে এখন আমার ডিভোর্স হয় নাই, এমন এমন কাহিনী, সেও থাকবে তুমিও থাকবো। তখন সে বলে না তোমার সাথে আমি থাকবো না, তোমার সাথে সংসার করবো না। ঘটনাক্রমে জানতে পারলাম 6 মাস রানিং হয়েছে, এরকম বাচ্চাটাকে সে অ্যাবর্শন করে ফেলছে। এই কথাটা যখন আমি শুনলাম আমি এতটুকু কষ্ট পাইছি যে বলার বাইরে, যে আমার একটা কথার কারণে, আমার একটা বিষয় না জানার কারণে সে আমার এই সন্তানটাকে নষ্ট করবে, এটা কিরকম হতে পারে। এবং সে আমাকে বলে সে সংসার করবে না, আমি তাকে ডিভোর্স দিয়ে দিতাম। কিন্তু আমি তাকে এতটুকু ভালোবাসি যা বলার বাইরে। বহুদিন হয়ে গেল আমার সাথে কোনো যোগাযোগ করে না। আমি তার আত্মীয় সবার সাথে যোগাযোগ করি, কত চেষ্টা আমি করতেছি, এখন পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ওকে একটু দেখার জন্য, ওকে একটু পাওয়ার জন্য। যোগাযোগ নাই, এরপর থেকে আর কোনো যোগাযোগ নাই। সে কোথায় আছে এটাও জানি না। আপনি তার বাসা চিনেন? বাসায় গেছেন? আমি তার বাসায় গিয়েছি, কিন্তু তার বাসায় আমি উঠি নাই। আপনার বিয়ে তো তারা মেনে নিয়েছিল, গোপনে বিয়ে করেছে? গোপনে বিয়ে করেছি। বিয়ের খবরটা তো তার বাসায় জানে? হ্যাঁ হ্যাঁ, ওটা সবাই জানে, কিন্তু মেনে নেয়নি। কেউ মেনে নেয়নি আমাদের বিয়েটা, কেউ মেনে নেয়নি। এরপর দীর্ঘদিন ওকে আমি অনেক চেষ্টা করলাম, ও আমাকে ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে এবং ইমো থেকে, সমস্ত জায়গা থেকে এসে আমাকে ব্লক করে দিচ্ছে। আপনি শেষ কবে কথা বলেছেন তার সাথে? শেষ আমি কথা বলেছি প্রায় 6 মাস আগে। কিন্তু আমি তাকে অনেক ভালোবাসি, এজন্য আজও পর্যন্ত সে আমার বাচ্চাকে নষ্ট করে ফেলছে। এটাও আমি মেনে নিছি, কারণ আমি তাকে খুব ভালোবাসি, আমি তার সাথে সংসার করতে চাই। আমার প্রথম স্ত্রী আছে,
তার সাথে ওইভাবে সংসার করা, এখনো সে অসুস্থতার মধ্যে আছে। এবং আলহামদুলিল্লাহ সেখানে আমার একটা সন্তান হয়েছে, কিন্তু মেয়েটার এখনো ওই অসুস্থগুলো এখনো ভালো হয় নাই। টাকা নিয়ে সংসার করতে আমার অনেক কষ্ট হচ্ছে। আমি আমার দ্বিতীয় স্ত্রী, তাকে বলেছি তুমি আমার সাথে সংসার করো, আমি তোমার জন্য আমি চাঁদপুর চলে যাব, আমি সবাইকে ছেড়ে আমি তোমার কাছে চলে যাব, আমি তোমাকে চাঁদপুর জায়গা রেখে ঘর বাড়ি সবকিছু সেখানে আমি তোমাকে করে দেব। আলহামদুলিল্লাহ আমার আর্থিক অবস্থা খুব ভালো, আমার আর্থিক অবস্থা দুর্বল না, স্ট্রং খুব। কিন্তু এর পরেও সে আমাকে কোনোভাবেই ক্ষমা করলো না, আমি এতটুকু তাকে ভালোবাসি, আমি তাকে আজও পর্যন্ত দেখার জন্য হাজার মানুষের সৌন্দর্যের ভিড়ে আমি তার প্রতি এতটুকু অনুভূতি, তাকে শুধু আমি একটু দেখতে চাই। একটা অন্ধ মানুষ যেমন পৃথিবীর আলো দেখতে চাই, আমিও ঠিক লাস্ট পর্যায়ে তার সাথে একটু দেখা করতে চাই। কমপক্ষে আমি লাস্ট পর্যায়ে শুধু এতটুকুই বলতে চাই, দেখো আমার প্রথম স্ত্রীর সাথে যে বিষয়টা ঘটেছে সেটা তো আমার পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে ছিল না, এটা তো আমি পরিস্থিতির শিকার হয়েছি। আমার এরকম হয়েছে, এটা হয়তো আমার ভাগ্যের লীলা ছিল, আমার ভাগ্যে হয়তো বা এটা লেখা ছিল এরকম হবে। কিন্তু এই ভুলটা তোমার সাথে আমার বলার উচিত ছিল, কিন্তু তোমাকে আমি হারিয়ে ফেলবো দেখে কখনো তোমাকে আমি এটা বলতে পারি। বাকি তোমাকে আমি এতটুকু ভালোবাসি যা বলার বাহিরে। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি এবং তোমার সাথে আমি সংসার করতে চাই। দেখো আমি তোমাকে ছাড়া ভালো নেই, আমি কখনো ভালো নেই। প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময় শুধু আমি তোমার কথাই মনে পড়ে। জানি না তুমি কোথায় আছো, একই আসমানের নিচে আছি, কিন্তু কখনো কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, সাক্ষাৎ হচ্ছে না। তুমি যেখানে যাও না কেন, আমার চেয়ে তোমাকে বেশি ভালো কেউ রাখতে পারবে না। অনেক পুরুষের হয়তো বা টাকা থাকে কিন্তু ভালোবাসতে পারে না, অনেকে ভালোবাসে কিন্তু টাকা থাকে না। কিন্তু আমি তোমাকে সমস্ত দিক থেকে, ভালোবাসা, অর্থের দিক থেকে, সমস্ত দিক থেকে আমি তোমাকে খুশিতে রাখবো। আর তুমি আমাকে আমার এই ছোট্ট ভুলটার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার কাছে আমার এটাই মিনতি, আমার এই ভুলটাকে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সমস্ত দিক থেকে তোমাকে খুঁজতেছি কিন্তু কোনোভাবেই তোমার সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমার সমস্ত পথগুলো বন্ধ করে রেখেছো তুমি, তাই তোমাকে না পেয়ে আজকে আমি এই স্টুডিওতে আসলাম। যেন তুমি যদি এটা শুনে থাকো, আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিবা। তুমি আমার সাথে আবারও সংসারটা তুমি টিকিয়ে রাখবা। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো, এখনো অপেক্ষায় আছি। তুমি যেখানে যে অবস্থাতে আছো, আল্লাহ পাক তোমার মঙ্গল করুক।